সিরিয়াসলি তুমি এখনো তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে যেতে চাচ্ছ? বাট ওয়াই? এখন তো সবকিছু তোমার সামনে পরিষ্কার। নাও ইউ নো আই এম ইউর হাজব্যান্ড। নিজুম ঘুরে তাকালো আলফির দিকে, শীতল চাহনি তার। অতঃপর বলল, তুমি আমাকে ব্রিটে করছো আলফি। সরি মিস্টার জায়ান আহমেদ, শুরু থেকে সবকিছু আপনি জানতেন। আপনার সাথে আমার বিয়ে হচ্ছে সেটাও জানতেন, কিন্তু আমাকে বলেননি। না বলে আমাকে ওই সিচুয়েশনে ফেলে দিয়েছিলেন। তারপর আমাকে বিয়ের রাতেই, বিয়ে হওয়ার পরেও পালিয়ে আসতে সহমত দিয়েছেন। আলফি নিজুমের কথাগুলো প্রতি উত্তরে কিছু বলল না, নিজুমকে বলার সুযোগ দিল। নিজুম আরো বলছে, এসব কি করে পেয়েছেন বলতে পারেন? আপনি কি ভেবেছিলেন সত্যটা আমি জানতে পারবো না? সারা জীবন আমার থেকে সত্যটা লুকিয়ে যাবেন? কিন্তু মিস্টার জায়ান, সত্যটা সামনে আসা ছাড়া আর কোনো উপায় তো ছিল না। আলফি সেজে আমার মন জয় করতে চেয়েছিলেন। আমি যতক্ষণ আপনার স্ত্রী ততক্ষণ পর্যন্ত আপনি নিজেও আলফি হয়েও আমাকে বিয়ে করতে পারবেন না। তাহলে কেন? আপনি আমার মনের অবস্থা বুঝতে পারছেন? এই 1.5 মাস আমার মনের উপর দিয়ে কি গিয়েছে আপনি জানেন? বলতে বলতেই খুব কাঁদছে নিজুম। বারবার চোখ মুছলেও অবাধ্য অশ্রুরা বইছে তো বইছেই। আমি আলফিকে ভালোবাসতাম। ওর সাথে যখন থেকে অনলাইনে পরিচয় বাড়তে লাগলো, তখন থেকে ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো শুরু করে। আমি অনুভব করতে থাকলাম ওই ভিনদেশি মানুষটার মনেও বুঝি আমাকে নিয়ে কিছু আছে। তাই তার কাছে যাওয়ার জন্য আমি নতুন করে স্বপ্ন গোছাতে শুরু করলাম। সেই স্বপ্নকে আপনি জায়ান রূপে এসে ভাঙলেন। এরপর আলফি রূপে আমাকে সাহস দিলেন। এসব কেন? আপনি তো তখনই আমাকে বলতে পারতেন জায়ান আহমেদি আলফি। কেন এতগুলো দিন এত লুকোচুরি? নিজের পরিচয় লুকানো কেন এত প্রচেষ্টা? কথাগুলো বলা শেষ করে নিজুম লম্বা করে শ্বাস নিচ্ছে। কান্নার জোরে কথাগুলো বলতে বারবার জড়িয়ে যাচ্ছিল। এখন সে হাঁপাচ্ছে। ওর অবস্থা দেখে আলফি পানির বোতল খুলে এগিয়ে দিলে নিজুম ঝাড়া দিয়ে ফেলে দিল। আলফি শান্তভাবেই বোতলটা উঠালো। গাড়িতেও পানি পড়ছে। তারপর নিজুমকে জোর করে টেনে এনে মুখের সামনে পানির বোতল সেধে বলল, যদি পানি না খাও তাহলে কিন্তু আমি এবার তোমার ঠোঁটে কিস করবো। এই অবস্থায়ও হকচকায় নিঝুম। আলফি ওর দিকে মুখ এগোতে নিলে দ্রুত পানির বোতলটা নিয়ে পানি পান করে। তা দেখে বাঁকা হাসে আলফি। নিঝুম বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে নিজেকে স্বাভাবিক করছে। আলফি গাড়ি স্টার্ট করে বলল, সরি, আমি তোমাকে তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে যেতে পারমিশন দিব না। নিঝুম ফট করে চোখ খুলে ভ্রু কুঁচকে তাকায়। তারপর তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, আমি তোমার পারমিশন চাইনি। চাওনি, কিন্তু আমার পারমিশন ছাড়া আমার ওয়াইফ অন্য কারো প্লেসে গিয়ে উঠবে সেটা আমি মানতে পারবো না। আলফি দেখুন মিস্টার জায়ান, আপনি জোর করে বিয়ে তো করেছেন, কিন্তু জোর করে আমাকে নিজের সাথে রাখতে পারবেন না। জায়ান জোর করলে সবই পারে। জোর করলে এতদিন তুমি আমার সাথে আপার ফ্লোরে থাকতে, তাই আমাকে জোর করতে বাধ্য করো না। নিঝুম মনে মনে ভীত হলেও প্রকাশ করলো না। সে ওই বাড়িতে যাবে না। ওই বাড়িতে ওই লোকের সাথে একা থাকা মানে তার ভাবতে চাইলো না। লোকটা তাকে ধোঁকা দিয়েছে, তার বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়েছে। এত সহজ না সব ভুলে যাওয়া। মনের ভেতরে বারবার এতদিন নিজের মনের সাথে করা জোর যুদ্ধগুলো মনে পড়ছে। সহজ ছিল না নিজেকে বোঝানো। নিঝুম তাচ্ছিল্য করে বলল, আপনি আমার মনের অবস্থা বুঝতেই চাইছেন না। আমার মন তো সস্তা আপনার কাছে। আমার ফিলিংসের কোনো দাম নেই আপনার কাছে। থাকবে কি করে? আপনার উদ্দেশ্য ছিল আমার মন নিয়ে খেলা। আমার হয়ে তো কেউ প্রতিবাদ করতে আসবে না। আপনার কাছে তো আমাকে বিক্রি করে দিয়েছে। আমি তো এখন আপনার কেনা দাসী। নিঝুম কথাগুলো বলতে বলতেই গাড়ির স্পিড বাড়ালো আলফি। তারপর রাস্তা বদল করে অন্য রাস্তায় গেল।
গাড়ির স্পিডের কারণে নিঝুম খিচে বসে আছে। অন্ধকার হওয়ায় এই হাই স্পিড থাকায় বুঝতে পারছে না কোথায় যাচ্ছে। মিনিট 10 পর নিঝুমের ফ্রেন্ডের ফ্ল্যাটের বিল্ডিং এর সামনে গাড়ি থামালো আলফি। সম্মুখে নিজের রক্তাক্ত দৃষ্টি ফেলে বলল, ভেবেছিলাম বাড়িতে গিয়ে শান্তভাবে তোমার সব কোয়েশ্চেনের আনসার দেব, বাট নো, ইউ আর সো ইম্পেশেন্ট। দেন গো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, আই ওয়ন্ট স্টপ ইউ। নিঝুম কয়েকক্ষণ আলফির মুখের পাশের দিকে চেয়ে থাকলো। তারপর গাড়ি থেকে নামতেই দরজা খুলতেই আলফি ওর হাত টেনে ধরল। অতঃপর বলল, আমার ভালোবাসাতে তুমি এক আসক্তি, যার জন্য আমি সব রকমের রিস্ক নিতে রাজি। নিজেকে আড়াল করে হলে আমি তোমাকে চাই। তুমি আমার আলো ছায়াতে প্রণয় শক্তি। তারপর হাত ছেড়ে দিল। দৃঢ় সরে গাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। আতকে উঠে নিঝুমের চোখে ফের অশ্রুকণা ভিড় জমিয়ে তার কণ্ঠস্বর রুদ্ধ করলো। গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি থেকে নিজের লাগেজ নামিয়ে পা বাড়ালো সামনের দিকে। যেতে যেতে একবার পিছে ঘুরে অশ্রুসিক্ত নয়নে তাকালো আলফির দিকে। আলফির চেহারা ও দৃষ্টির কোনো পরিবর্তন নেই, পূর্বের ন্যায় দৃঢ়তায় ভরপুর। নিঝুম ফের সামনে ফিরে গাড়ি স্টার্টের শব্দ শুনতে পায়। তৎক্ষণাৎ আবার পেছনে ঘুরলে দেখে আলফি গাড়ি ব্যাককে দিয়ে গাড়ি ঘুরাচ্ছে। গাড়ি ঘুরিয়ে চলে যাওয়ার পর্যন্ত নিঝুম সেদিকে চেয়ে থাকলো। আলফির গাড়ি তার চোখের দৃষ্টিসীমার আড়ালে হতেই চোখ মুছতে মুছতে বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করলো। প্রিয়াদের ফ্ল্যাটে গিয়ে নিঝুম গুমোট হয়ে বসে আছে। রাত 12টার মতো বাজছে প্রায়। আসতে কেন এত দেরি হলো সেটা নিয়েও প্রিয়া অনেক কিছু জিজ্ঞাসা করেছে, কিন্তু সে কিছু বলেনি। রাত গভীরতর হচ্ছে, কিন্তু ঘুম নেই নিঝুমের চোখে। অন্ধকার রুমটিতে সে ঠাই লাগানো বন্ধ জানালার ধারে পর্দা সরিয়ে বসে আছে। আকাশে ফুটফুটে চাঁদ মনের মাঝে এক রাশ অশান্তি নিয়ে বসে আছে, যাই মনকে বোঝাচ্ছে ওই লোকের চিন্তা করবে না, ততই বেশি করে মনে পড়ছে। রাত প্রায় 2টার দিকে পাকিস্তানি মেয়েটা নাম রেহাম ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে। সে নিঝুমকে জানালার পাশে মাথা ঠেকিয়ে বসে থাকতে দেখে উর্দুতে জিজ্ঞাসা করে, তুমি ঘুমাওনি? এখনো জেগে আছো যে? নিঝুম হালকা হাসার চেষ্টা করে ভাঙ্গা ভাঙ্গা উর্দু ও হিন্দি মিলিয়ে জবাব দেয়। এমনিতেই ঘুম আসছে না। নিঝুমের জবাব শুনে রেহাম এসে নিঝুমের সামনে বসে। তারপর ওর হাত ধরে মোলায়েম স্বরে বলে, আমি জানি তুমি আলফিকে ভালোবাসো, কিন্তু তুমি তো জানো এটা ঠিক না। এজন্যই তুমি মনকে শক্ত করে সেখান থেকে চলে এসেছো। মনকে বোঝাতে কষ্ট হলে কিছু তো করার নেই। রেহামের কথা শুনে নিঝুম নীরব হাসে। তারপর বলে, যদি কখনো জানতে পারো তোমার হাজবেন্ড তোমাকে নিজের সম্পূর্ণ পরিচয় না জানিয়ে বিয়ে করেছে, তাহলে তুমি কি করবে? রেহাম চিন্তিত হলো, কিছু একটা চিন্তা করে বলল, আমার কথা বলতে গেলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, আর সে নিজের কোনো পরিচয় আড়াল করেছে সেটার উপর। যদি এমন বের হয় যে সে আমাকে দেখিয়েছে সে খুব ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ, কিন্তু বাস্তবে তা নয়, বিয়ের কিছুদিন পর জানতে পারলাম সে সম্পূর্ণ অপোজিট চরিত্রের, তাহলে অবশ্যই আমি তার থেকে নিজেকে সরিয়ে নেব, খোলা তালাকের নোটিশ পাঠাবো। কিন্তু তোমার ক্ষেত্রে তো এমন না। তুমি তো বিয়ের আগে থেকেই জানো তোমার হাজবেন্ড মাফিয়া। তারপর বললে তার নামে রেপ অ্যালিগেশন আছে। আমি বলবো তোমার উচিত তোমার হাজবেন্ডের সাথে দেখা করা, কথা বলা, তারপর দুজনে মিলে ডিসিশন নেওয়া। নিঝুম হতাশ নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, যেন তার নামের ওই রেপ অ্যালিগেশনটা মিথ্যা। রিয়েলি? কিভাবে জানলে? আলফি প্রমাণ দিয়েছে। ওয়াও, আলফি দেখছি তোমাকে তোমার হাজবেন্ডের সাথে মিলাতে খুব আগ্রহী। এমনিতে ছেলেটা খুব ভালো। তোমার যেহেতু পসিবিলিটি নেই, তাহলে আমি ভাবছি আলফিকে জানাবো, সে আমারও ক্রাশ। রেহামের শেষের কথা শুনে নিঝুম চমকায়, বলল, আলফি তোমার ক্রাশ? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে মেয়েদের হাতরব যা বলে 5 জন আছে। আলফি, অ্যালেক্স বিবিএ ডিপার্টমেন্টের 3য় ও 4র্থ বর্ষের 2 জন, আরেকজন 1ম বর্ষ, কিন্তু কোন ডিপার্টমেন্ট জানি না, সে তো আমার জুনিয়র। বিবিএ ডিপার্টমেন্টের 3য় বর্ষের জন আমার ব্যাচমেট, যে কিনা অ্যালেক্সের মতো স্বভাবের। আর 4র্থ বর্ষের জন
তার গার্লফ্রেন্ডের প্রতি খুব লয়াল। আর বাকি রইল আলফি, সে যতটা রিজিট মেয়েদের প্রতি। আমরা ভাবতাম তারও হয়তো গার্লফ্রেন্ড আছে, অবশ্য ছিল তুমি, কিন্তু তোমার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখন তো সে সিঙ্গেল। হুট করে নিঝুমের জেলাস ফিল হচ্ছে। রেহাম মেয়েটা অত্যাধিক সুন্দর। নিজেকে রেহামের সাথে তুলনা করলে রেহামই সুন্দরী বলা চলে। প্রাকৃতিকভাবে ব্রাইটনেস, সিল্কি চুল, চোখের মণিও ব্রাইট, ফর্সা গড়নের সুন্দর মুখশ্রী মেয়েটির। সেখানে সে রেহামের থেকে এক শেড ডার্ক। আলফি যদি তার আগে রেহামকে দেখতো তাহলে হয়তো রেহামকেই পছন্দ করত, কিন্তু পরক্ষণে নিঝুমের মনে হয় ক্যামেলিয়াও কম সুন্দর না। আলফি যেই পরিবেশে বড় হয়েছে তার মধ্যেও আলফি তাকে ভালোবাসে। এটা ভাবনায় আসতেই তার মন ভালো হয়ে যায়। মুস্কি হাসে সে। নিঝুমকে মুস্কি হাসতে দেখে রেহামও হেসে শুধায়, কি হলো, হঠাৎ খুশি খুশি লাগছে? কিছু না, তুমি ঘুমাও, আমার ঘুম আসছে। আচ্ছা, ঘুমাও তবে। তারপর রেহাম ওয়াশরুমে গেল, নিঝুম শুয়ে পড়ল। এদিকে আলফি এই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে হুইস্কির বোতল নিয়ে বসে আছে। নিঝুম তার কথা না শুনে চলে গেল। এতে যেন তার রাগ হচ্ছে, তেমনি সব কিছু অসহ্য লাগছে। ভেবেছিল নিজের ব্যাপারে মিথ্যা অ্যালিগেশন প্রুফ করলেই সে নিঝুমকে বলেও সে, কিন্তু নিঝুম বুঝলো না। হুইস্কির বোতলের শেষ চুমুক দিয়ে বোতলটা গার্ডেনে ছুঁড়ে ফেলল। পরের দিন মিডিয়াতে ক্যামেলিয়ার স্বীকারোক্তি ছড়িয়ে পড়ে। জায়নের সম্পর্কে 3 বছর আগে ক্যামেলিয়ানের এই অ্যালিগেশন মিথ্যা প্রমাণ হয়। জায়ান ক্যামেলিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করে। 2 দিন পর ক্লাস শেষে নিঝুম অপেক্ষা করছে। আজ আলফির ক্লাস আছে, তাই আলফির সাথে কথা বলতেই অপেক্ষা করছে, কিন্তু আলফি আজ ইউনিভার্সিটিতে আসেনি। এদিকে আলফির ক্লাসও শুরু হয়ে গেছে। সন্ধ্যা গড়িয়ে এখন রাত। নিঝুম হতাশ হয়ে চলে আসে। আলফি গতকালকেই ওয়াশিংটন এসেছে। এখানে একটা সেমিনার হবে। জায়ানের বদলে মিস্টার জুনায়েদের সেটা অ্যাটেন্ড করার কথা থাকলেও জায়ান নিজেই আসে। নিজেকে এখন সে কাজ ও সেমিনার এসবে বিজি রাখতে চাইছে। এই সেমিনার শেষ হলেই নিউ ইয়র্কে যাবে, সেখানে কাজ করবে। সেখানেও 2 দিন থাকবে। সেমিনারের মাঝে শাহরিয়ার আলফির কানে কানে বলে, স্যার, ম্যাম আপনার জন্য ইউনিভার্সিটিতে আজ অনেকক্ষণ ওয়েট করেছে। করুক, তাকে আমি যেতে বলিনি। আলফির কাট উত্তর শুনে শাহরিয়ার মিলিয়ে গেল। আলফি তাকে নিঝুমের আপডেট বা খোঁজ রাখতে বলেনি, কিন্তু সে তো আলফিকে চেনে, তাই নিজে থেকেই নিঝুমের খোঁজ রাখছে। আরও 3 দিন পর আলফির ক্লাস, কিন্তু আজও আসেনি। নিঝুম এবার খুব চিন্তায় পড়ে যায়। তৎক্ষণাৎ আলফির নাম্বারে কল করে, কিন্তু নাম্বার বন্ধ বলছে। এতে যেন নিঝুমের চিন্তার পারদ তর করে বাড়ছে। সেদিন চলে আসার পর থেকে আলফির কোনো খোঁজ নেই। আজ ওর সাথে প্রিয়া আছে। নিঝুম প্রিয়াকে বলে, আমার খুব চিন্তা হচ্ছে আলফিকে নিয়ে। প্রিয়া সন্দিহান হয়ে শুধায়, কেন? ওকে নিয়ে তোর কেন এত চিন্তা হবে? সত্যি করে বলতো, সেদিন আলফি ও তোর মধ্যে কি হয়েছিল? তুই তো আলফি থেকে দূরে থাকবি বলেই চলে এসেছিলি, তাহলে এখন কেন আলফির জন্য চিন্তা করছিস? নিঝুম ইতস্তত করে সব সত্যিটা প্রিয়াকে বলে। সব শুনে প্রিয়া একদম তারপর বলে, সিরিয়াসলি, এত কিছু হয়ে গেল আর তুই আমাদেরকে কিচ্ছু বলিসনি? আমার মনের অবস্থা তো বুঝছো, আমি কতটা হার্ট হয়েছি। সে আমার স্বামী, এটা এখানে আসার পরপরই বলে দিতে পারতো, বা বিয়ের সময় বলে দিতে পারতো, কিন্তু না, সব লুকিয়ে গিয়ে আমাকে আমার মনের সাথে কঠিন যুদ্ধে ঠেলে দিয়েছে। আমি নিজেকে কত খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে ভেবেছি। স্বামী থাকতেও অন্য পুরুষের প্রতি ফিলিংস থাকা, আবার সেই পুরুষের বাড়িতেই থাকা, কিন্তু সে তো এসব বুঝবে না। শুরু থেকে সে সবটাই জানতো। তারই তো সাজানো। এখন তার উচিত ছিল আমার রাগ ভাঙানো, কিন্তু তা না করে নিজেই লাপাত্তা। প্রিয়া নিঝুমকে নিজের সাথে আগলে নিয়ে বলে, তুই তো আলফির বাড়ি চিনিস, তাহলে চল সেখানে যাই। আজকে ওকে ইচ্ছে মতো শায়েস্তা করব। না, সে কিছু মনে করলে করলে বলে দিবি হ্যাঁ, ডিভোর্সে সাইন নিতে এসেছিস। আতকে উঠে নিঝুম। ডিভোর্স? নো,
আমি ডিভোর্স চাই না। প্রিয়া ভ্রু নাচিয়ে রম্য স্বরে বলে, এখন তো তোমার ভালোবাসার মানুষটাই তোমার প্রাণনাথ। এখন তো তুমি ডিভোর্স চাইবে না, আমি জানি তো, জাস্ট বাহানা খুঁজলাম এটা। নিঝুম লজ্জা পায়। তারপর প্রিয়ার বুদ্ধি মতো আলফির বাড়িতে যায়। নিঝুম ও প্রিয়া আলফির বাড়ির গেটের কাছে ক্যাব থেকে নেমে দেখে বাড়ির ভেতরে আলো জ্বলছে। নিঝুম ভ্রুকুটি করে বলল, দেখলি ও বাড়িতেই আছে, ইচ্ছে করেই ইউনিভার্সিটি যায়নি। আচ্ছা বুঝলাম, যাই তো ভেতরে, তারপর জিজ্ঞাসা করে নেবে। নিঝুম মুখ লটকে বাড়ির দিকে এগোয়। দরজায় লক করার পরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। প্রায় 2 মিনিটের বেশি সময় দাঁড়িয়ে ওরা। নিঝুমের চিন্তা হতে লাগলো। অস্থির কণ্ঠে বলছে, অসুস্থ নয় তো? হয়তো অসুস্থ বলেই ইউনিভার্সিটি যাচ্ছে না। প্রিয়া উত্তরে বলে, হতেও পারে, আবার নাও হতে পারে, রিল্যাক্স। এই লোক এত ঠিক অসুস্থ হলে আমাকে কল করলে কি সমস্যা? চিন্তায় নিঝুম যেহেতু বকছে, প্রিয়া হতাশ হয়ে সেসব শুনছে। 5 মিনিট হলো ওরা দাঁড়িয়ে। এবার দরজা খুলল আলফি। ট্রাউজার পরিহিত, খালি গায়ে, সাদা তোয়ালে গলায় ঝুলানো। তোয়ালের এক কোণা দিয়ে মাথা মুছছে। দরজা খুলে সামনে দাঁড়ানো মেয়ে দুটোকে নিজের দিকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে দৃষ্টি ক্ষীণ করলো। তুড়ি বাজিয়ে শুধালো। হোয়াট? নিঝুম নিজেকে ধাতস্থ করে আলফির বুকে ধাক্কা দিয়ে ঠেলে ভেতরে প্রবেশ করলো। পেছনে পেছনে প্রিয়াও। নিঝুম রেগে প্রশ্ন ছুড়ল, দরজা খুলতে এতক্ষণ লাগে? কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি আমরা? আলফি নিজে ও নিঝুমের মধ্যে দূরত্ব কমিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে, আমাকে এই হালে দেখো কি তোমার মনে হচ্ছে না? কেন এতক্ষণ লাগলো? কিঞ্চিত থতমত খেয়ে গেল নিঝুম। তাও তেজি কণ্ঠে বলল, শাওয়ার নিচ্ছিলে বলে দেরি যেহেতু করলেই, তাহলে প্রপার ড্রেস আপ করেই আসতে। এভাবে অর্ধে। আলফি আর একটু এগোলো। নিঝুম পেছাতে গিয়ে ফ্লোরের নিচের ধাপে পড়তে নেয়। তৎক্ষণাৎ আলফি ওর কোমর পেঁচিয়ে ধরে শুধায়, অর্ধ কি? সেন্টেন্স ফিনিশ করো। নিঝুম নিজেকে আলফির বাহু বন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু না। আলফিও পাত্তা না দিয়ে পিছিয়ে গিয়ে চুল মুছতে মুছতে ডাইনিং টেবিলের কাছে যায়। তারপর গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, Suddenly you guys here. What happened? নিঝুমের আগেই প্রিয়া উত্তর দেয়, তুমি ইউনিভার্সিটি যাচ্ছ না, এজন্য নিঝুমের টেনশন হচ্ছিল। তৎক্ষণাৎ নিঝুম পেছনে ঘুরে প্রিয়াকে চোখ রাঙায়। প্রিয়া মুখ চেপে হাসে। আলফিও মুস্কি হাসে। নিঝুম সামনে ফিরে চেহারায় শক্ত প্রতিচ্ছবি রেখে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। পানি খেতে খেতে বলে, বলো। আই ওয়ান্ট ডিভোর্স। চমকায় আলফি। গ্লাসটা বেশ শব্দ করে টেবিলে নামায়, কিন্তু রাখে না। খুব শক্ত করে জোরালো মুষ্টিতে গ্লাসটা ধরে আসে। সেদিকে নজর যেতেই নিঝুম মৃদু ঢোক গিলে। আলফি যে রেগে গেছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু হঠাৎই আলফি নিঝুমকে অবাক করে দিয়ে চমৎকার হাসি দিয়ে বলে, ফাইন, ডিভোর্স পেপার রেডি করো, তারপর নিয়ে এসো, সাইন করে দেব। কথাটা শুনে নিঝুম হতবাক হয়ে যায়। কয়েকক্ষণ চেয়ে থাকে আলফির চোখের দিকে। প্রিয়াও অবাক। সে বুঝতে পারেনি তার বুদ্ধি এত বাজেভাবে ফ্লপ খাবে। আলফি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে, তোমরা কতক্ষণ থাকবে? আই এম সো টায়ার্ড, ওয়ান্ট টু রেস্ট। কথাতে যেন তাচ্ছিল্যতা মেশানো ছিল। নিঝুম রাগে প্রিয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। আলফি তা দেখে মৃদু হাসলেও পরক্ষণেই চল শক্ত করে ফেলে। কল লাগায় শাহরিয়ারকে, বলে, ইমিডিয়েটলি আমার একজন কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড চাই, যেখানে নিঝুম যেখানে থাকে সেখানেরই একজন, প্রিয়া মেয়েটা বাদে। তারপর গটগট করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ক্যাবে বসে রাগে ফুঁসছে নিঝুম। প্রিয়া ওর দিকে পানি এগিয়ে দিয়ে বলে, এই লোক না আমাকে বিয়ে করতে, নিজের কাছে রাখতে এত মিথ্যা বলল। আবার বলল আমাকে নাকি সে কখনোই ছাড়বে না। তাহলে এখন ডিভোর্সের কথা মেনে নিল কিভাবে? তুই ওর হাসি দেখেছিস? 32টা দাঁত বের করে হিহি করে হাসছিল। আমার যে কি করতে মন চাচ্ছে। আবার বলে কি না ডিভোর্স পেপার রেডি করে এনে দিতাম, সে সাইন করে দিবে। কত বড় ফাজিল এই লোক। প্রিয়া দাঁত দিয়ে নখ কামড়াতে থাকে। তারপর বলে,
আমার প্ল্যান যে এইভাবে ফ্লপ হবে তা আমি চিন্তাও করিনি। ওই দাঁত বের করে হাসিটা যখন গ্লাস জোরে চেপে ধরে রেখেছিল, আমি তো ভেবেছিলাম আজকে তুই শেষ, তোকে আজকে জ্যান্ত ওখানেই পুঁতে দেবে। কিন্তু ও মা, সেকেন্ডের ভেতরে এক্সপ্রেশন চেঞ্জ। ওই তো নিজের 32টা দাঁত বের করে হাসছিল, ইচ্ছে করছিল পুতা দিয়ে ভেঙে ঘুরিয়ে দেই একেবারে। তারপর নিঝুম পানির বোতল নিয়ে এক শ্বাসে পুরো বোতলের পানি পান করলো। প্রিয়া ভাবুক স্বরে শুধালো, তো এখন কি করবি? এই প্ল্যান তো ফ্লপ। ডিভোর্স পেপার রেডি করবি নাকি? মোটেও না, আমি কিছুই করব না। তার ডিভোর্স দেওয়ার শখ হলে নিজে দিক। কিন্তু তুই তো আগে ডিভোর্সের কথা তুললি, তোকে যদি জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করলে? কিছু ভাবলো নিঝুম, তারপর বলল, আমি তো এখানে আসার আগেই ডিভোর্স পেপারে সাইন করে এসেছি, সেটা নিশ্চয়ই তার কাছে আছে। না থাকলে না থাক, আমি তো আমার কাজ কবেই শেষ করে এসেছি। জিজ্ঞাসা করলে বলবো আমি অনেক আগেই আপনাকে ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়েছি। তাও ঠিক, তুই তোর দিক থেকে ক্লিয়ার, কিন্তু আমি না কোনোভাবেই আলফির এই হঠাৎ পরিবর্তন হজম করতে পারছি না। মানে তোর কথা শুনে মনে হয়েছিল হি ইজ ড্যাম পজিটিভ অ্যাবাউট ইউ, তারপর অ্যালেক্সের কী অবস্থায় না করেছিল, হজম হচ্ছে না রে। প্রিয়ার কথাগুলো নিঝুমের ভালো লাগছে না, হুট করে মাথাও ধরেছে। সে বিরক্তি নিয়ে বলে, হজম না হলে হজমের মেডিসিন খা, তাও আমার মাথা খাস না। তারপর চোখ বন্ধ করে সিটে হেলান দিল। প্রিয়া ঠোঁট উল্টে চেয়ে রইল ওর দিকে। 3 দিন পর বিকেলে ক্লাস শেষে নিঝুম নিজের রাগের সাথে যুদ্ধ করে আলফিকে এক পলক দেখতে অপেক্ষা করতে সিদ্ধান্ত নিল। হঠাৎ দেখলো আলফি গাছের কাছে দাঁড়িয়ে। এত জলদি আলফিকে ক্যাম্পাসে দেখে নিঝুম সন্ধিহান হলো। একটু এগিয়ে দেখলো আলফির সামনে একটা মেয়ের সাথে আলফি কথা বলছে। অবাক হয় নিঝুম। এমনিতে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে এতটাও অবাক হতো না, যতটা রেহামের সাথে কথা বলতে দেখে অবাক হয়েছে। দুজনের কথা বলার ভাবসাবে মনে হচ্ছে দুজনের মধ্যে খুব ফ্রেন্ডশিপ সম্পর্ক, অথচ আলফির সাথে ক্যাম্পাসের এখানকার কোনো মেয়ের সাথেই ফ্রেন্ডশিপ সম্পর্ক নেই। 5 বছর আগে যখন গ্রাজুয়েশন করছিল, তারপর এখন মাস্টার্সে ভর্তি হওয়ার পর তো অফিস ও সপ্তাহে 2 দিন ক্লাসের জন্য ক্লাস টাইমেই আসা। মেয়েদের তেমন পাত্তাও দেয় না। তাহলে রেহামের সাথে বন্ধুত্ব কবে হলো? এটাই খুব ভাবাচ্ছে নিঝুমকে। তখন নিঝুমের পাশে প্রিয়া এসে দাঁড়ালো। প্রিয়া এখনো আলফিকে দেখেনি। কিরে, এখানে এভাবে দাঁড়িয়ে কি দেখছিস? নিঝুম ইশারায় আলফি ও রেহামকে দেখায়। প্রিয়া তা দেখে সন্ধিহান হয়ে বলে, রেহাম আলফির সাথে কি করছে? দেখছিস না কথা বলছে। নিঝুমের এখন রাগ লাগছে আলফির উপর। প্রিয়া কিছু একটা চিন্তা করে বলে, গতকাল রেহাম আমাকে তোদের সাথে ঘুমাতে বলে ও আমার রুমে চলে গিয়েছিল। ওর নাকি ওর নিউ বয়ফ্রেন্ডের সাথে কথা বলে যাচ্ছে। প্রিয়া কথাটা তেমন অর্থ না বুঝে বললেও নিঝুম হকচকিয়ে ওঠে। রেহামের বয়ফ্রেন্ড। রেহাম তাকে বলেছিল আলফিকে তার ভালো লাগে, আলফিকে নিজের মনের কথা বলবে। তাহলে কি আলফি ও রেহাম? বুক ধড়ফড় করছে নিঝুমের। হুট করে মনে হচ্ছে এই শীতল আবহাওয়াতেও তার গরম লাগছে। চোখের দৃষ্টিও ক্রমাগত ঝাপসা হচ্ছে। অশ্রুরা ক্ষণিকেই ভিড় জমিয়েছে নেত্রকোণে। জমে ওঠা অশ্রুরা গড়িয়ে পড়ার আগেই নিঝুম ছুট লাগালো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেতে। নিঝুমের পিছু পিছু প্রিয়াও চলে যায়। আলফি ও রেহাম আর চোখে তা খেয়াল করে। রেহাম বলে, She was crying, Alfie. I think you should talk to her. I wanted to, but she's not ready to talk. That's why. আলফি দূরে নিঝুমের চলে যাওয়ার পথের দিকে উদাস হয়ে চেয়ে রইল। নিঝুম কাঁদছিল। এই কান্নাটা সে সহ্য করতে পারে না, অথচ আজ সে নিজেই কাঁদাচ্ছে। রেহাম বলল, She loves you so much. And that's why she didn't accept this from you. I know. I wanted to explain everything. But leave it. Bye. Shahriar will provide you further instruction. তারপর আলফি রেহামকে বিদায় বলে ক্লাসের জন্য চলে যায়। নিঝুম ফ্ল্যাটে এসে কাঁদতে কাঁদতে ব্যাগ গোছাচ্ছে। প্রিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বিরক্ত হয়ে ওর হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে বলল,
ব্যাগ গোছাচ্ছিস কেন? আরও 3 দিন আছে সেখানে। আমি রেহামের এসব দেখতে পারবো না। ও আমার সামনে আমার হাজবেন্ডের সাথে প্রেম করবে। ছি, আই ক্যান টলারেট দিস। প্রিয়া ওকে বোঝাতে চাইলো। রেহাম তো জানে না। তাছাড়া আলফির উপর ক্যাম্পাসের অনেকেরই ক্র্যাশ আছে। তোর উচিত ছিল আমাদেরকে সবটা সেদিনই বলা। রেহাম আসলে আমি বলবো যে আলফি তোর হাজব্যান্ড। না, আমি এখান থেকে চলে যাব। আলফিন নিজে রেহামকে প্রায়োরিটি দিচ্ছে, মানে সেও ইন্টারেস্টেড। তখন রেহাম আসে, কথার পিঠে প্রশ্ন ছুড়ে। কে ইন্টারেস্টেড? আলফি? নিঝুম দরজার দিকে তাকায়। রেহামকে দেখে প্রিয়ার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে ফেরত নেয়, তারপর সেটা নিয়ে উঠে দাঁড়ায়। রেহাম ফের জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন্ড? ব্যাগ গোছাচ্ছিলে কেন? নিঝুম এবার অষ্টকোণে কৃত্রিম হাসি টেনে বলে, আগে থেকে গুছিয়ে রাখছি, পরশু চলে যাব তো। ও আচ্ছা, শোনো না, তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে। রেহামকে খুব খুশি দেখাচ্ছে। প্রিয়া রেহামকে কিছু বলতে চাইলে নিঝুম বাধা দেয়। তারপর রেহামের থেকে ভালো খবরটা জানতে চায়। রেহাম বলে, আমার একটা ভালো জব হয়েছে, বলতে পারো আমি ইন্টারভিউ না দিয়ে জবটা পেয়ে গেছি। স্যালারিও খুব ভালো। নিঝুম ও প্রিয়া রেহামকে অভিনন্দন জানায়। রেহাম আরও বলে, আলফির কোম্পানি থেকে জব অফারটা পেয়েছি। আলফির পিএ শাহরিয়ার আমাকে নিজে নক করে অ্যাপ্রোচ করেছে। আই ক্যান্ট বিলিভ আলফি এত বড় বিজনেসম্যান। আজকে তাই আলফিকে থ্যাঙ্কস জানালাম। অফিসে তো সে আমার বস হবে, ইউনিভার্সিটিতে সিনিয়র, তাই সিনিয়র হিসেবে থ্যাঙ্কস জানালাম। নিঝুম হতবুদ্ধির মতো চেয়ে আছে। আলফির কোম্পানি থেকে রেহাম জব অফার পেয়েছে, আর জবটা ওকে অফার করা হয়েছে। নিঝুম এসব নিয়ে ভাবনায় পড়ে গেল। প্রিয়ার সাথে সাথে প্রশ্ন সুরে, ইন্টারভিউ ছাড়া জব? এটা কিভাবে পসিবল? রেহাম নিঝুমের দিকে আর চোখে তাকায়, তারপর বলে, মনে হয় আমার মতো আলফিরও আমার উপর ক্র্যাশ খাইছে। কথাটা শুনল নিঝুম, চকিতে তাকায়, অতপর রুম থেকে বেরিয়ে যায়। আজ গভীর রাতে তুষারপাত হচ্ছে, হুট করেই শুরু। আলফি ব্যালকনির কাজ নামিয়ে হিটার অন করে ওয়াইনের বোতল নিয়ে বসে আছে। পাশেই একটা হুইস্কির খালি বোতল। তার খুব ইচ্ছে ছিল প্রথম তুষারপাতে সে নিঝুমের সাথে উপভোগ করবে। দুজনের মাঝে দূরত্ব থাকবে না, তাই তো সব কিছু খুব সাবধানে সামনে এনেছে। কিন্তু ওই অভিমানের পাহাড় যে বেড়েই চলেছে। হুট করে আলফির ইচ্ছে হলো নিঝুমকে কল করবে, করলও তাই। নিঝুম না ঘুমিয়ে জেগে আছে। প্রিয়া ও নেপালের মেয়েটা ঘুমাচ্ছে। রেহাম আজও প্রিয়াকে এখানে পাঠিয়ে নিজে প্রিয়ার রুমে ঘুমাতে গেছে। নিঝুম জানালার কাজ দিয়ে বাইরের তুষার ঝড় দেখছে। নিমেষ সব কিছু শুভ্রতায় ছেয়ে গেছে। টেম্পারেচার মাইনাসের অনেক নিচে নেমে গেছে। হঠাৎ ফোন বাজতেই তুলে দেখে আলফির কল। কিছুটা অবাক হলেও ফোন রিসিভ করে সেটা বুঝতে না দিয়ে হ্যালো বলল। You know, I was waiting for this day. I dreamed that the first snowfall and we will be together with love. But তোমার অভিমানই শেষ হয় না। কথাগুলো বলেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আলফি। নিঝুম শুনে গেল। অজান্তেই তার চোখের কোণে অশ্রু কণারা ভিড় জমিয়েছে। আলফি ফের কিছুটা জড়ানো গলায় বলল, তুমি তো সেদিন আমার থেকে ডিভোর্স চেয়েছিলে। উপস, সরি, একদম ডে 1 থেকে তুমি ডিভোর্স চাইছো। আমার মতো ক্যারেক্টারলেস মাফিয়ার সাথে থাকতে চাও না। সো হোয়াটস দ্য ডিভোর্স পেপার? কান্নায় এবার নিঝুমের গলা ধরে আসছে। সে কোনো মতেই নিজেকে স্বাভাবিক করে বলল, আর ইউ ড্রাঙ্ক? নো, অ্যাবসলিউটলি নট। মেবি না হলে তো তোমাকে কল করতাম না। এই ওয়াইনটা কোনো কাজের না। আমার এত না চাওয়া সত্ত্বেও তোমাকে কল করতে বাধ্য করলো। আজ মেবি ডোজ বেশি হয়ে গেছে। এমনিতে আমি ড্রিঙ্ক করি না, তুমি তো ছিলে। দেখেছো আমাকে ড্রিঙ্ক করতে? বলো, দেখেছো? না। নিঝুমের সংক্ষিপ্ত ভারাক্রান্ত উত্তরে আলফি হেসে ফেলল। তারপর বলল, কিভাবে দেখবে? আমি আমার স্লিপিং বিউটিকে দেখিয়ে নেশা করতাম। আবছা আলো ছায়াতে ঘুমোতে নিয়েছুম। বড্ড মায়াবী। তুমি জানো, আমি বাংলা জানলেও খুব একটা বলতাম না। বাবা মা থাকে নিউ ইয়র্কে, আমি এখানে একা। তোমার সাথে পরিচয়ের পর থেকে আমি নিজের বাংলা ল্যাঙ্গুয়েজের উপর আরও ফোকাস করেছি। প্রথমবার বাংলাদেশে আমি সেবারই গিয়েছিলাম। দিস ইজ বিকজ অফ ইউ, মাই ফার্স্ট লাভ আফটার মাই প্যারেন্টস, বাট ইউ নেভার ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড মি।
নিঝুম নীরবে কাঁদছে। আলফি নিজের হুঁশে নেই, তাই তো সরল মনে সব বলে যাচ্ছে। আলফি আরও বলে, তোমার আঙ্কেলের কোম্পানির সাথে ডিলটা কোইন্সিডেন্স ছিল, আমি রিফিউজ করে দিতাম, কিন্তু তোমার থেকে তোমার আঙ্কেলের নামও পরিচয় জানা, তাই আমি এক্সাইটেড ডিল অ্যাকসেপ্ট করে নেই। I wanted to give you a surprise. But when I reached there, I found out that your uncle wanted to fix your marriage with a rich man. And you know, একজন ইন্টারেস্টেডও ছিল, তোমার চাচার বিজনেস পার্টনার, যার মাধ্যমে উনি ডিলটা পেয়েছিলেন। আমি তাই ওই লোককে এই ডিল থেকে বের করে দিয়ে তোমার চাচাকে অফার দিই। উনি অ্যাকসেপ্ট করে নেন। তারপর জানতে পারলাম তুমি বিয়েতে রাজি না, because of those false rumor about me and also you think I'm a mafia. That's why. তখন যদি তুমি জানতে আমি জায়ান, তুমি আমার থেকে দূরে সরে যেতে। নিঝুমের কাছে এবার সব পরিষ্কার। তার বড় আব্বু তাকে ধনী কারো সাথে বিয়ে দিয়ে সাথে নিজের বিজনেসেরও ফয়দা করতে চেয়েছিল। আসলে বিজনেস ওয়ার্ল্ড এটা কমন বলতে গেলে, কিন্তু এটা তো সত্যি যে আলফি যদি তখন নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করত, তবে সে আলফির থেকেও দূরে সরে যেত। সে সব সময় একটা নির্ঝঞ্ঝাট জীবন চেয়ে এসেছে, কিন্তু চাইলেই কি হয়? নিঝুম হতাশ নিঃশ্বাস ছাড়ে। আজ সে তার মনকে প্রাধান্য দিবে। আলফি, আই লাভ ইউ। নিঝুমের মুখ থেকে ভালোবাসি শুনে আলফি নেশা ও ঘুমের ঘোরে মুচকি হাসল। অতঃপর প্রতি উত্তরে মৃদু কণ্ঠে, I love you too, sweetheart. বলে ঘুমিয়ে গেল। নিঝুম বার কয়েক হ্যালো হ্যালো বললেও সাড়া পেল না। আলফির নিঃশ্বাসের শব্দ আসছে শুধু। নিঝুম বুঝলো আলফি ঘুমিয়ে গেছে, তাও সে ফোন কানেই বসে রইল। ঘুমন্ত আলফির নিঃশ্বাসের ধ্বনিও তার ভালো লাগছে। সকালের সময় মতো আলফির ঘুম ভাঙে। ঘড়িতে সময় দেখে সকাল 8:30। ফোনটা উঠিয়ে দেখে নিঝুমের সাথে কল এসে। তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে ফোন কানে নেয়। অপর পাশ থেকে কিছু মেয়েদের আওয়াজ আসছে। একজন তো নিঝুমকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকছে। আলফি ফোন কানে নিয়ে বসে রইল খানিক। নিঝুমের ঘুম ভেঙেছে। প্রিয়া বলছে, ঘুম ভাঙলো তবে? আমরা তো আজকে ঘুরতে যাব বলেছিলাম।